হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু কেম মিস্ট্রি। আজকে আমাদের আলোচ্য বিষয় ভিভিটি, ভ্যালেন্স বন্ড থিওরি, অর্থাৎ কোঅর্ডিনেশন কেমিস্ট্রিতে আমরা বেসিক্যালি ভ্যালেন্স বন্ড থিওরি দিয়ে তাদের বন্ডিং এবং তাদের জ্যামিতিক আকার, হাইব্রিডাইজেশন কেমন হবে সেইগুলোকে ব্যাখ্যা করব। দেখো, ভ্যালেন্স বন্ড থিওরি অর্থাৎ লিনিয়াস পাউলিং যে ভ্যালেন্স বন্ড থিওরিটা দিয়েছিল সেই অনুসারে কি, দেখো বেসিক্যালি এইখানে প্রথমে একটা মেটাল আয়ন তৈরি হবে, অর্থাৎ একটা মেটাল কেন্দ্রীয় ধাতব পরমাণু কোনো একটা মেটাল কমপ্লেক্সের, সেই মেটালটা ফার্স্ট ইলেকট্রন বর্জন করে, তার কতগুলো ইলেকট্রন রিকোয়ার্ড সেই অনুযায়ী ইলেকট্রন বর্জন করে ধাতব ক্যাটায়নে পরিণত হবে এবং সেই ধাতব কেন্দ্রীয় ধাতব পরমাণু থেকে যে ধাতব আয়ন তৈরি হচ্ছে সেই ধাতব আয়নের সাথে লিগ্যান্ড বাইন্ড করবে। ঠিক আছে, লিগ্যান্ডকে আমরা এল দিয়ে বলছি এবং এই লিগ্যান্ডের সাথে মেটালের কি বন্ড হবে, লিগ্যান্ডের লোন পেয়ার দিয়ে কোঅর্ডিনেট বন্ড করবে, করে মেটাল লিগ্যান্ড একটা সিগমা বন্ড করবে, যেটা অ্যাকচুয়ালি কোঅর্ডিনেট বন্ড। ঠিক আছে, অসমযোজী বন্ধন বলা হয়। এবার এখন এইখানে বেসিক্যালি এই যে মেটালটার কোঅর্ডিনেশন নাম্বার অনুসারে সে কতগুলো লিগ্যান্ডকে তার সারফেসে ধরতে পারে সে অনুযায়ী বিভিন্ন রকমের হয়। যদি 4টে হয়, কোঅর্ডিনেশন নাম্বার 4 হয় মেটালের, তাহলে ML4 টাইপের কমপ্লেক্স তৈরি করবে। যদি 5 হয় কোঅর্ডিনেশন ML5, আর যদি মেটালের কোঅর্ডিনেশন নাম্বারটা 6 হয় তাহলে ML6 টাইপের কমপ্লেক্স তৈরি করবে, তাই তো? এখন যে মেটালগুলো বেসিক্যালি কোঅর্ডিনেশন কম্পাউন্ডের ওখানে ইনভলভ, তোমরা কোঅর্ডিনেশন কম্পাউন্ডগুলো দেখবে যখন, তাদের বেসিক্যালি ডি ব্লক এলিমেন্ট এবং তাদের সাধারণ ইলেকট্রন বিন্যাস যদি আমরা বলি N-1d 1 to 10 আর N is 1 to 2, তাই তো? এরকম একটা ব্যাপার। আর এদের ক্ষেত্রে আমরা তাহলে এইটা হচ্ছে বেসিক্যালি সাধারণ ইলেকট্রন বিন্যাস ডি ব্লক এলিমেন্টসের সাধারণ ইলেকট্রন বিন্যাস। এখন দেখো, যাদের এই অরবিটালগুলো আছে, যার N-1d আছে, NS আছে, তার মানে তার ক্ষেত্রে ভেকেন্ট NP আর ND আছে, তাই তো? যার ক্ষেত্রে N-1d আছে, NS আছে, তার ক্ষেত্রে কিন্তু ভেকেন্ট NP আর ভেকেন্ট ND অরবিটাল আছে, তাই তো? এখন কথা হলো মেটাল আয়নের সাথে লিগ্যান্ডের বাইন্ডিং, তাই তো? মানে লিগ্যান্ড থেকে যে ইলেকট্রনটা মেটাল আয়নে ডোনেট করবে লিগ্যান্ড, তাই তো? সে মেটাল আয়নকে জায়গা দিতে হবে, তাই তো? তাহলে জায়গা দেওয়ার জন্য মেটাল আয়নের কিছু খালি জায়গা থাকতে হবে। তাহলে এই যে মেটাল আয়ন তৈরি করার ফলে মেটাল আয়নে কিন্তু যদি খালি জায়গা না থাকে তাহলে কিন্তু অনেক সময় দেখা যায় প্রয়োজন অনুসারে ইলেকট্রনের পেয়ারিং হয়। সেটা কিন্তু আবার স্ট্রং ফিল্ড লিগ্যান্ড না হলে, শক্তিশালী লিগ্যান্ড না হলে কিন্তু সেটা হবে না। এটা কিন্তু মাথায় রাখতে হবে। সেটা আমরা সব ডিটেলসে বলবো, বেসিক্যালি এইসব জিনিসগুলো ডিটেলসেই বলবো। তাহলে শক্তিশালী লিগ্যান্ডের উপস্থিতিতে যুগ্মকরণ হয়, পেয়ারিং হয়। ঠিক আছে, সেই পেয়ারিংটা ফলে আমরা দেখতে পাই তার প্রয়োজনীয় কক্ষগুলো পাই, তারপরে হাইব্রিডাইজেশনটা হয়। ঠিক আছে, এবার দেখো আমি যদি বলি, যদি কোনো মেটালের কোঅর্ডিনেশন নাম্বার 4 হয়, যদি 4 হয় তাহলে হাইব্রিডাইজেশনের নেচার দুরকম হতে পারে। একটা হচ্ছে sp3 আর একটা dsp2। যদি একটা s আর 3টে p এর মধ্যে হাইব্রিডাইজেশন হয়, মেটালের একটা s আর 3টে p এর মধ্যে হাইব্রিডাইজেশন হয় মেটালের, কিন্তু এখানে হ্যাঁ, কারণ মেটাল লিগ্যান্ডের ইলেকট্রন জোড়গুলোকে জায়গা দেবে, কারণ ধরো ML4, তাই তো? তাহলে এইখানে কি মেটালকে ঘিরে চারিদিক থেকে এরকম লিগ্যান্ড কোঅর্ডিনেট বন্ড করছে, তাই তো? তাহলে এই লিগ্যান্ড কর্তৃক, আমি যদি স্কয়ার প্ল্যানারটা এঁকেছি, তাহলে লিগ্যান্ড কর্তৃক যে লোন পেয়ারগুলো সেইগুলোকে জায়গা দেবে মেটাল আয়ন। তাহলে তার জন্য তার খালি জায়গা দরকার। তাহলে সেই খালি জায়গা দেওয়ার জন্য সে যদি একটা এস আর 3টে পির মধ্যে সংকরায়ন করে, তাহলে যে সংকরায়নটা হবে সেটা হচ্ছে sp3 সংকরায়ন, এবং তখন হয়ে যাবে কি টেট্রাহেড্রাল স্ট্রাকচার, তাই তো? তাহলে এখানে আমরা বলতে পারি এইরকম টাইপের একটা, এখান থেকে একটা এস কক্ষ আর এখানকার 3টে পি নিয়ে হাইব্রিডাইজ হলো, হয়ে মেটাল আয়নটা sp3 হাইব্রিডাইজেশন হলে টেট্রাহেড্রাল স্ট্রাকচার হবে। একই রকম ভাবে যদি এই রকমটা হয়, দেখো dsp2, মানে এখান থেকে একটা ডি নিল, 5টা ডি আছে, একটা এস আর np ns n-1d, তাই তো? এই একটা ডি, একটা এস আর 2টো পি নিয়ে dsp2 সংকরায়ন করতে পারে। আর dsp2 সংকরায়ন করলে তখন স্ট্রাকচার হবে স্কয়ার প্ল্যানার, সমতলিক বর্গাকার। ঠিক আছে, তাহলে তখনও কিন্তু কোঅর্ডিনেশন নাম্বার 4 দেখতে পাচ্ছি, এখানে লিখেছি।
তারপরে ধরো যখন কোঅর্ডিনেশন নাম্বার 5 তখন একটা এস নেবে, 3টে পি আর একটা ডি। কোন ডি? কিন্তু আউটারের ডি। আমরা কিন্তু এইরকম লিখিনি, ডি sp3 লিখিনি, আমরা এইটা লিখিনি, লিখেছি কি sp3d। তাহলে আউটারের ডি মানে এনডির ডিটার একটা ডি নেবে, নিয়ে sp3d হাইব্রিডাইজেশন হবে, তখন কিন্তু টিবিপি মানে ট্রাইগোনাল বাইপিরামিডাল শেপ হবে। ঠিক আছে? আর 6 হলেও তাই অক্টাহেড্রাল স্ট্রাকচার হবে দুটোর ক্ষেত্রেই, কিন্তু দু রকম টাইপের হতে পারে। কি করতে পারে? এই ইনারের, আমি একটু দেখাই এটা ভালো করে। ধরো এই যে এখানকার 5টা ডি এর মধ্যে 2টো ডি, একটা এস, ডি sp3, তার মানে এখানকার 2টো ডি, এখানকার একটা এস, এই 6টা কক্ষক নিয়ে 6টা d2 sp3। তাহলে d2 sp3, তাহলে দেখো এখানে কোন ডিটা n-1 ডি, তার মানে ইনার ভিতরের ডিটাকে ইউজ করেছে, তাই বলা হয় এই রকম হলে d2 sp3 হাইব্রিডাইজ সংকরণ মানে তখন ইনার অরবিটাল কমপ্লেক্স, এবং তখনও কিন্তু অক্টাহেড্রাল 6 কোঅর্ডিনেশন, তাই তো? কারণ 6টা 6 মানে কোঅর্ডিনেশন নাম্বার 6 মানে কি 6টা লিগ্যান্ডকে জায়গা দিতে হবে মেটালে, তার মানে লিগ্যান্ড কর্তৃক 6 জোড়া ইলেকট্রনকে জায়গা দিতে হবে। লিগ্যান্ড কর্তৃক আসা, লিগ্যান্ড কর্তৃক ডোনেট করা 6টা ইলেকট্রন জোড়কে জায়গা দিতে হবে, 6টা খালি কক্ষক লাগবে। তার জন্য মেটালটা কি করবে? মেটালটা তার জন্য d2 sp3 হাইব্রিডাইজ হয়ে এই যে 6টা সমতুল্য শক্তি সম্পন্ন d2 sp3 হাইব্রিডাইজ কক্ষক তৈরি করবে, যেখানে লিগ্যান্ডগুলো তার ইলেকট্রনগুলো ডোনেট করবে বা লিগ্যান্ড কর্তৃক ইলেকট্রনকে ওই জায়গায় রাখবে, তাই তো? তাহলে তখন ইনার অরবিটাল কমপ্লেক্স হয়। আচ্ছা, যদি আউটার অরবিটাল, তার মানে এখানকার এন ডি তো 5টা ডি উপকক্ষ আছে, তাহলে এই যে একটা এস, 3টে পি আর এই এন ডির 2টো ডি মানে sp3d2, এইটাও করতে পারতো। তখন দেখো যদি n-1 ডিটাকে ইউজ করে নি, এন ডিটাকে ইউজ করেছে, আউটারের ডিটাকে ইউজ করেছে, তখন বলা হয় আউটার অরবিটাল কমপ্লেক্স। ঠিক আছে? তাই একই 6 কোঅর্ডিনেশন দু জায়গায়, কিন্তু এক জায়গায় হচ্ছে sp3d2 হাইব্রিডাইজেশন, এক জায়গায় d2 sp3 হাইব্রিডাইজেশন, দুটোই অক্টাহেড্রাল স্ট্রাকচার, কিন্তু একজন আউটার অরবিটাল কমপ্লেক্স, একজন ইনার অরবিটাল কমপ্লেক্স। ক্লিয়ার? তাহলে এইটা হচ্ছে বেসিস। এরপরে আমি কয়েকটা এক্সাম্পল দিয়ে আমি একটু বোঝানোর চেষ্টা করবো। তার আগে আরেকটা জিনিস একটু বলে দিই, এইসব হাইব্রিডাইজেশন করার পর একটা স্ট্রাকচারে পৌঁছানোর পরে মেটালে যে আমরা ইলেকট্রন বিন্যাস দেখতে পাবো, ঠিক আছে? সেই ইলেকট্রন বিন্যাসে যদি কোনো অযুগ্ম ইলেকট্রন থাকে, তাহলে ওই কমপ্লেক্সটা বা ওই যে যৌগটার আমরা ইলেকট্রন বিন্যাস করব ভিভিটি অনুসারে, ইলেকট্রন বিন্যাস করার পরে মেটালের আমরা যদি দেখি অযুগ্ম ইলেকট্রন আছে, তাহলে প্যারাম্যাগনেটিক, আর যদি অযুগ্ম ইলেকট্রন না থাকে ডায়াম্যাগনেটিক। তাহলে অযুগ্ম ইলেকট্রন তোমরা সবাই জানো, প্যারাম্যাগনেটিক হলে কতগুলো অযুগ্ম ইলেকট্রন আছে সেই অনুযায়ী ম্যাগনেটিক মোমেন্টের মান ক্যালকুলেট করা যায়, এটা পিএম এত, এই সূত্র ইউজ করে, তাই তো? তাহলে আমরা একটু উদাহরণ দিয়ে জিনিসগুলোকে বোঝানোর চেষ্টা করি, এক এক করে দুটো উদাহরণ দেবো, যে দুটো উদাহরণটা খুব ইম্পর্টেন্ট, আরও কিছু আমি বলে দেবো, সেগুলো বাড়িতে প্র্যাকটিস করবো। বেসিক্যালি আজকের লেকচারে আমি দুটো 4 কোঅর্ডিনেশন কম্পাউন্ডের দুটো যৌগের উদাহরণ দেবো, ঠিক আছে? তাহলে আমরা প্রথমে NiCl4 2- এই যে কমপ্লেক্সটার, মানে এখানে কিন্তু 4 কোঅর্ডিনেশন কম্পাউন্ড এর আমরা গঠন প্রক্রিয়া দেখবো আজকে, যাদের CN নাম্বার 4, কোঅর্ডিনেশন নাম্বার 4 এরকম তাদের গঠন প্রক্রিয়া দেখবো। তেমনই একটা যৌগ NiCl4 2-, তাই তো? এখন এর গঠন প্রক্রিয়াটা আমরা একটু একদম স্টেপ ওয়াইজ ধীরে ধীরে দেখি। ধরো নিকেল ইলেকট্রন কত 28, তাহলে নিকেলের ইলেকট্রন বিন্যাস কি 1s2, আর বন্ডিং এর সময় ভ্যালেন্স ইলেকট্রন পার্টিসিপেট করে, আমি লিখছি ঠিকই কিন্তু ভ্যালেন্স গুলোকে আমরা দেখাবো 2p6 3s2 3p6 3d আর 4s, আগে 4s2 তারপরে 3d10, তাই তো? তাহলে বেসিক্যালি নিকেল আমরা এইটাকে না দেখিয়ে শুধুমাত্র এইগুলোকে নিয়েই আলোচনা করার চেষ্টা করব, এই পয়েন্টগুলোকে, তাই তো? ভ্যালেন্সের। আচ্ছা, তাহলে নিকেল 2+ বলতে আউটার থেকে ইলেকট্রন বেরোবে 4s থেকে, তাহলে নিকেলের তখন হয়ে যাবে কি 3d8, নিকেল 3d8, তাহলে 3d8, ক্লিয়ার? 3d8 বলে দেখো, তাহলে এই যে ইলেকট্রনগুলো কিভাবে থাকবে, 3d তে
এইভাবে, তাই না? হুন্ডের সূত্র অনুসারে নিকেল 2+। তাহলে আমরা প্রথমে কি বলেছি, প্রথমে কি হয় মেটাল আয়ন থেকে তার রিকোয়ার্ড, এখানে আমরা কি করে বুঝলাম নিকেল 2+, কারণ আমরা যদি এই কমপ্লেক্সটা দেখি, এই কমপ্লেক্সে নিকেলের জারণ স্তর +2, দেখো ভালো করে, ওভারঅল -2, 4টে ক্লোরিন, প্রত্যেকটা -1 ক্লোরিন, তাহলে 4টে ক্লোরিন -4, ওভারঅল -2, তার মানে ওভারঅল -2 হতে গেলে নিকেলকে +2 হতে হবে। ক্লিয়ার? আচ্ছা, এবার খালি কে কে আছে, 4s খালি আছে আর 4p খালি আছে, তাই তো? এইটা ভালো করে লক্ষ্য করো। এবার এখন কথা হচ্ছে, আমরা বললাম এর কিন্তু ডি তে কোনো খালি নেই, যে এক জোড়া ইলেকট্রন মানে লিগ্যান্ড কর্তৃক ইলেকট্রন, ক্লোরিন Cl- কর্তৃক যে ইলেকট্রন, এক জোড়া ইলেকট্রনকে জায়গা দিতে হবে, তাহলে ডি তে খালি নেই। এবং ডি তে যেহেতু 4 কোঅর্ডিনেশন কম্পাউন্ড CN4, তাহলে CN4 মানে দুটো পসিবিলিটি থাকতো, একটা DsP2 আর একটা sp3, তাই তো? এবার এর ক্ষেত্রে এই যে DsP2 করার পসিবিলিটিটা নেই। কেন নেই? কারণ ডিতে কোনো ফাঁকা জায়গা নেই, প্রথম কথা। এবার এখন এই যে ক্লোরিন উইক ফিল্ড লিগ্যান্ড, Cl- টা উইক ফিল্ড লিগ্যান্ড, তাহলে রিঅর্গানাইজেশনও করতে পারবে না, নো রিঅ্যারেঞ্জমেন্ট, কোনো রিঅ্যারেঞ্জমেন্টও হবে না, তাই তো? মানে উইক যেটা হচ্ছে সেটাকেই মেনে নেবে, বেসিক্যালি জোর করে কিছু করবে না, এটাই হচ্ছে কথা। আর যারা স্ট্রং হবে তারা জোর করে কিছু করাবে, তাই তো? তাহলে এখানে যেটা হওয়ার কথা, তাহলে কি ওর কাছে অ্যাভেলেবেল কি 4s আর 4p এখন ওর কাছে অ্যাভেলেবেল, তাহলে ও কোন হাইব্রিডাইজেশন করানোর চেষ্টা করবে, sp3 হাইব্রিডাইজেশন। তাহলে এই যে নিকেল 2+ ইন প্রেজেন্স অফ Cl- কি হবে, sp3 হাইব্রিডাইজেশন হবে। এই যে sp3 হাইব্রিডাইজেশন আমরা দেখাই, আচ্ছা, এই যে 4টে ইকুইভ্যালেন্ট 4 ইকুইভ্যালেন্ট sp3 হাইব্রিডাইজ অরবিটালস, তাই তো? এটা sp3 হাইব্রিডাইজেশন হয়েছে। এবার এখন NiCl4 এর যদি আমরা দেখি, NiCl4 2-, দেখো এখানে কি হবে, এইখানে লিগ্যান্ড কর্তৃক যে ইলেকট্রনগুলো, 4টে ক্লোরিন, তাহলে 4 জোড়া ইলেকট্রন এখানে বসবে, এই খালি sp3 হাইব্রিডাইজ অরবিটালগুলো তৈরি। তাহলে আমরা দেখলাম এই যে কম্পাউন্ডে এটা কি হাইব্রিডাইজ, sp3 হাইব্রিডাইজেশন হয়েছে, তাহলে স্ট্রাকচার কি হবে, টেট্রাহেড্রাল হবে। আর এইখানে আনপেয়ার, নাম্বার অফ আনপেয়ার ইলেকট্রন আছে, দেখো দুটো আনপেয়ার ইলেকট্রন আছে, একটা যদি 3D তে ইলেকট্রন দেখো, তাই তো? তাহলে নাম্বার অফ আনপেয়ার ইলেকট্রন কত, নাম্বার অফ আনপেয়ার ইলেকট্রন n = 2, তাহলে সেই n এর মান 2 এই ফর্মুলাতে বসিয়ে দেবে, দিয়ে ম্যাগনেটিক মোমেন্ট মিউটা ক্যালকুলেট করবে, μ = n × n+2 pm, ঠিক আছে? তাহলে এটা কিন্তু আমরা বলতে পারি প্যারাম্যাগনেটিক। তাহলে দেখো স্ট্রাকচার হয়ে যাচ্ছে টেট্রাহেড্রাল, চতুস্তলকীয়, sp3 হাইব্রিডাইজেশন আর প্যারাম্যাগনেটিক, তাই তো? NiCl4 sp3 হাইব্রিডাইজেশন, টেট্রাহেড্রাল, প্যারাম্যাগনেটিক। একই রকম ভাবে অন্য একটা কম্পাউন্ড নিকেলেরই NiCl4 2-, এইখানে আমরা দেখতে পাবো অন্য জিনিস হবে, সেটা কি করে হচ্ছে সেটা একটু দেখে নেব। তাহলে নিকেল NiCl4 2-, এইটা, তাই তো? এই যে কম্পাউন্ডের আমরা গঠন প্রক্রিয়া দেখবো, এই যে কমপ্লেক্সটার দেখো, নিকেল, এখানেও নিকেল 2+ স্টেটে আছে, তাহলে নিকেল 2+ এ আমি একদম আর নিকেল না লিখে একদম ডাইরেক্ট নিকেল 2+ এর ইলেকট্রন বিন্যাস দিয়ে শুরু করে দিচ্ছি, 3D 8 আর 4s 0, 4p 0 0, তাই তো? ফাঁকা এগুলো, আচ্ছা, আর D8 বলতে এই, তাই তো? নিকেল D8। আচ্ছা, এরপরে দেখো লক্ষ্য করে
এখন এই যে Cn মাইনাস স্পেকট্রোকেমিক্যাল সিরিজটা পড়ানো হবে, এই যে কে স্ট্রং কে উইক, এটা কিন্তু অ্যাকচুয়ালি ভিভিটি বলতে পারেন, এটা ভিভিটির একটা ফেলিওর, সেটা বলতে পারে সিএফটি, এবং সেখানে একটা স্পেকট্রোকেমিক্যাল সিরিজ আছে, সেইটা তোমরা যদি দেখো, আমি এখানে জাস্ট বলে দিলাম সিএলটা উইক আর Cn মাইনাসটা স্ট্রং, এটা একটু মনে রাখো। পাই অ্যাসিডিক লিগ্যান্ডগুলো বেসিক্যালি যাদের ক্ষেত্রে সাইনার্জিক মেকানিজম দেখায়, যারা পাই অ্যাসিডিক লিগ্যান্ড হয় তারা স্ট্রং ফিল্ড লিগ্যান্ড হয়, সেটা সিএফটি থেকে ব্যাখ্যা করা যায়, এই ভিভিটি দিয়ে সেটা ব্যাখ্যা করা যায় না কেন স্ট্রং কেন উইক, এটা কিন্তু ভিভিটির ফেলিওর বলতেও পারো। তাহলে Cn মাইনাসটা হচ্ছে স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, স্ট্রং ফিল্ড লিগ্যান্ড। তাহলে স্ট্রং ফিল্ড লিগ্যান্ড যদি হয় এটা, তাহলে Cn মাইনাসটা যদি স্ট্রং ফিল্ড লিগ্যান্ড হয়, তাহলে দেখো এ কিন্তু রিঅ্যারেঞ্জমেন্ট করাতে পারবে, রিঅর্গানাইজেশন করাতে পারবে, রিঅ্যারেঞ্জমেন্ট বা রিঅর্গানাইজেশন অকার্স, তাই তো? কেন? কারণ স্ট্রং, তাহলে যা হচ্ছে সেটাকে না মেনে নিয়ে ওর নিজের মতো করে কিছু করার চেষ্টা করবে, তাই তো? তাহলে ইন প্রেজেন্স অফ নিকেল 2+ এর ইলেকট্রন বিন্যাসটা কি হবে? পেয়ারিং হবে, পেয়ারিং, অর্থাৎ পেয়ারিং অকার্স, পেয়ারিং হবে এখানে, পেয়ারিং অফ ইলেকট্রনস। কি করবে দেখো, ওর কাছে পসিবিলিটি ছিল DsP2 করার আর sp3 করার, তাহলে সাধারণভাবে sp3 হয়ে যাবে, কিন্তু ও চেষ্টা করবে এটা তো আমার হয়েই যাচ্ছে, তাহলে আমি স্ট্রং, আমার স্ট্রংনেসটা দেখাবো কোথায়? আমি যেটা হচ্ছে সেটা তো হচ্ছে, কিন্তু আমি তাহলে একটা স্পেশাল কিছু করতে হবে, আমি স্ট্রং, তার মানে আমি যেটা হতে চাইছি না সেটাকে করে দেখাবো, তাহলেই তো আমি স্ট্রং। তাহলে ইন প্রেজেন্স অফ Cn মাইনাস, ইন প্রেজেন্স অফ Cn মাইনাস কি হবে? এই যে ইলেকট্রনটা পেয়ার করবে এইখানে, একে জোর করে পেয়ার করে, বলবে এই Cn মাইনাস এসে বলবে এই আমার জায়গা খালি চাই, বলে এখান থেকে এখানে চলে যাবে, একটা ইলেকট্রন পেয়ারিংটা হবে, তাই তো? নিকেল 2+ এর ইন প্রেজেন্স অফ Cn মাইনাস কি হবে? এই যে 3D তে ইলেকট্রনের পেয়ারিং হয়ে যাবে, যা ছিল সেগুলো, তাহলে এইখান থেকে একটা ইলেকট্রন এইখানে চলে আসলো, এই যে, তাহলে এই পেয়ারিংটা হবে, তাই তো? স্ট্রং, তাহলে এই পেয়ারিংটা হলো 4s 4p 3d, তাই তো? তাহলে দেখে একটা ডিও ফাঁকা পেয়ে গেল, তাহলে এখন হাইব্রিডাইজেশন করতে পারবে DsP2, একটা D একটা S দুটো P, তাহলে DsP2 হাইব্রিডাইজেশন ও কিন্তু করতে পারবে। তাহলে আমরা বলি NiCN4 2 মাইনাসে এইটা 3D যে অবস্থাটা ছিল সেটা, আর এই যে 4টে আর একটা P আনহাইব্রিডাইজ থাকবে, এটা আনহাইব্রিডাইজ P, আনহাইব্রিডাইজ P 4P। আচ্ছা, আর এইটা হচ্ছে 4 ইকুইভ্যালেন্ট DsP2 হাইব্রিডাইজ অরবিটালস, ঠিক আছে? শর্টকাটে লিখলাম 4 ইকুইভ্যালেন্ট হাইব্রিডাইজড অরবিটালস, তাই তো? তাহলে এইখানে কি হবে? এই যে খালি DsP2 হাইব্রিডাইজ অরবিটালগুলোতে, মেটালের DsP2 হাইব্রিডাইজ অরবিটালগুলোতে Cn মাইনাস কর্তৃক এক জোড়া করে ইলেকট্রন, 4টে Cn মাইনাস কর্তৃক 4 জোড়া ইলেকট্রন এইখানে বসবে, এই যে আমরা দেখালাম এখানে বসলো, তাই তো? তাহলে এইবার এই যৌগটাই দেখো কি ব্যাপার, দেখো যেহেতু DsP2 হাইব্রিডাইজেশন হয়েছে, তাহলে এটা জ্যামিতিক গঠনাকৃতি কেমন হবে? স্কোয়ার প্ল্যানার, সমতলিক বর্গাকার হবে, তাই তো? আচ্ছা, এখানে কি আনপেয়ার ইলেকট্রন আছে? দেখো কোনো জায়গায় আনপেয়ার ইলেকট্রন নেই, তাহলে n = 0, আনপেয়ার ইলেকট্রন 0, আনপেয়ার ইলেকট্রন নেই, তাই তো? তাহলে এটা কিন্তু ডায়াম্যাগনেটিক, ম্যাগনেটিক প্রপার্টি যদি বলি তাহলে ডায়াম্যাগনেটিক, ঠিক আছে? তাহলে ডিফারেন্সটা বুঝতে পারলে এইটা দিয়ে কোশ্চেন পড়ে। একই রকম ভাবে তোমরা বাড়িতে NiCO4 এটা করে দেখবে, এবং এখানে একটু জিনিস বলে দিই, এই কার্বন মনোক্সাইড কিন্তু স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, এটা মনে রাখবে, কার্বন মনোক্সাইড COটা কিন্তু স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, CO পাই অ্যাসিডিক লিগ্যান্ড, স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, তাহলে এটা বাড়িতে করবে। তাহলে আজকের লেকচার এই পর্যন্ত, পরবর্তী লেকচারে দেখা হচ্ছে, তখন সেদিন আমরা 6 কোঅর্ডিনেশন কম্পাউন্ডের গঠন প্রক্রিয়া দেখাবো ভিভিটি অনুযায়ী তাদের আকৃতি, হাইব্রিডাইজেশন কি হয় সেটা। তাহলে আর এইগুলো প্র্যাকটিস করে, এই কোয়েশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট, আমি অলরেডি আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে দিয়েছি, আমি স্ট্যাটাস হিসেবে বা পোস্ট হিসেবে দিয়েছি, আজকে এক্সপ্লেন করলাম। পরবর্তী লেকচার দেখা হচ্ছে, ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না।